আসসালামু আলাইকুম। কিশোর বাতায়ন থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, কিশোর বাতায়ন তোমাদের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছে জিজ্ঞাসা পর্বে। আমি আজকে আছি নুসরাত জাহান, সহকারী শিক্ষক, বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বাবুগঞ্জ, বরিশাল। আমি আজকে তোমাদের সাথে আছি, তোমাদের এই ক্লাসগুলো রিভিশন ক্লাস। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের সাথে আছি এবং তোমরা নিশ্চয়ই পাঠ সম্পর্কে অবগত আছো যে ব্যাপন, অভিশ্রবণ এবং প্রচ্ছেদন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে শেয়ার করো, যেহেতু ক্লাসটা আরও আগে আমরা দেখেছি এবং যত প্রশ্ন আছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই করবে। আমি চেষ্টা করব সকলের উত্তর দেওয়ার জন্য, না হলে আমি পরে আবার অ্যান্সার করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, সবার আগে আমরা যেহেতু ক্লাসরুম এখন আমরা মিস করছি, তাই না? সবাই তো মিস করতেছো তোমরাও, যে আমরা অনেক দিন যাবৎ ক্লাসরুমের বাহিরে। কিন্তু দেখো, আমাদের যে কিশোর বাতায়ন প্ল্যাটফর্ম, সংসদ টিভি, এগুলোর মাধ্যমে কি হচ্ছে, আমাদের যে পড়াশোনাটা আমরা সুন্দর মতো সামনের দিকে যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে চেষ্টা করতেছি। তো তোমরা নিশ্চয়ই পড়াশোনা করছো আশা করি। তো শিক্ষার্থীরা, তো আজকে যে জিজ্ঞাসা পর্বে সবাইকে আবারও স্বাগত এবং তোমরা সবাই শেয়ার করে দাও যাতে আমরা একটি ভার্চুয়ালি ক্লাসরুম সুন্দরভাবে উপভোগ করতে পারি। ঠিক আছে? তো আমি দেখি যে আমার লাইভটি স্ট্রিমিং হচ্ছে কিনা। তোমরাও একটু ক্লিয়ার করো যে আসলে সাউন্ড শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু ওকে কিনা। আসলে যেই পরিস্থিতি এখন চলতেছে আমাদের সবারই সবাই আমরা অবগত আছি। তো শিক্ষার্থীরা, আমরা পড়াশোনা কিন্তু আমাদের চালাতে হবে, কারণ আসলে তো থেমে থাকার মতো নয়। কারণ যে পরিস্থিতি চলে, কতদিন চলে কেউই বলতে পারে না। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমার সাথে তোমরা অনেক বন্ধুরাই জয়েন করেছো। যারা জয়েন করেছে তাদের ধন্যবাদ, এবং যারা এখনও মানে জয়েন করো নাই, তোমরা প্লিজ তাদেরকে একটু জানিয়ে দাও যেভাবে সম্ভব, যাতে আমরা একসাথে সুন্দর করে একটি ক্লাসরুম তৈরি করে এবং ক্লাস নিতে পারি। এবং তোমরা এই পাঠ সংক্রান্ত ব্যাপন, অভিশ্রবণ এবং প্রচ্ছেদন সম্পর্কে জানার থাকলে প্রশ্ন করবে। তো ঠিক আছে, আমি আমার পাঠে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে তো আমার সাথে সাথে আমরা সব কিছু শেয়ার করব। আচ্ছা শিক্ষার্থীরা, দুপুরে তো সবাই খাওয়া দাওয়া করেছো নিশ্চয়ই। তো যাদের বাসায় মা রান্না করেছে কি মাংস, তাই না? যাদের বাসায় মাংস রান্না হয়েছে, তার মা যদি রান্নাঘরে বসে রান্না করে, তুমি কি বুঝতে পারো না যে আসলে আমার মা আজকে মাংস রান্না করতেছে? কিভাবে বুঝলে? আসলে এটা কখনো চিন্তা করেছো যে আসলে আমি কিভাবে এই ঘ্রাণটা, মা তো রান্নাঘরে বসে রান্না করলো, আমি কিভাবে এখান থেকে পেলাম? তোমরা নিশ্চয়ই জানো, তারপর আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম জাস্ট যে কিভাবে হয়। এবং তুমি যদি দেখো, এই যে হাতে আমি একটি কি একটি ছোট, সবাই চিনো এটা, সেন্টের, তাই না? এখান থেকে কি বের হলো? বাষ্পের মতো বের হলো। তো এই যে বের হলো কি, মানে আমি কিন্তু ঘ্রাণটা পাচ্ছি এবং এই রুমে পাচ্ছি। তোমরা নিশ্চয়ই পাচ্ছ না, যেহেতু তোমরা ভার্চুয়ালি আমার সাথে ক্লাস করছো। তো আমার এই ঘ্রাণটা কিন্তু শুধু এই রুমেই সীমাবদ্ধ থাকবে না, একটু পর পর কিন্তু আসলে আমার বাসায় ছড়িয়ে যাবে। এই যে মানে কি হলো, যে আমার এখানে যে সৃষ্টিটা হলো, এখানে আমি কিন্তু এই যে বেশি ঘনত্ব থেকে সে কিন্তু আস্তে আস্তে যেখানে কম ঘনত্ব আছে সেখানে ছড়িয়ে যাচ্ছে। আমি যে দুটি ঘটনার কথা তোমাদেরকে শেয়ার করলাম, একটি হচ্ছে যে তোমার মা সে রান্না করতেছে, সেটা কিভাবে আসলো। যে আমরা তো জানি যে বায়ু মাধ্যমে ঘ্রাণগুলো ছড়িয়ে পড়ে। এই যে ওখান থেকে গণমাধ্যম থেকে উৎপত্তি স্থলটা কোথায় ছিল তোমার? এই যে ঘ্রাণের, তোমার মা রান্না করতেছে সেখানের হাঁড়িতে কিন্তু এই যে সুগন্ধি ঘ্রাণটার, রান্নার ঘ্রাণটা ছিল, সেটা তুমি এখানে বই পাচ্ছ। তার মানে কি ওখানে ছিল কি একদম
ঘনত্বটা বেশি, তার বেশি ঘন থেকে যখন কম মাধ্যমের দিকে ছড়িয়ে পড়ে, এটাই হচ্ছে আসলে ব্যাপন প্রক্রিয়া। তাহলে তোমরা জানো নিশ্চয়ই যে ব্যাপন প্রক্রিয়া কি, তারপরে একটু শেয়ার করলাম। এখন দেখো যে ছড়িয়ে পড়লো, এই ছড়িয়ে পড়াটাই কিন্তু ব্যাপন প্রক্রিয়া হলো, তাই না? তাহলে সংজ্ঞাটা কিভাবে আসতে পারে যে গ্যাসীয় মাধ্যম, অথবা এটা কিন্তু তরল মাধ্যমেও হয়ে থাকে। তো গ্যাসীয় মাধ্যম অথবা তরল মাধ্যমে কোনো পদার্থের অণু যদি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা ব্যাপন বলে থাকবো। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তাহলে তোমরা এই বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো দেখি আমার সাথে যে বন্ধুরা আছো, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা ব্যাপন সংক্রান্ত। হ্যাঁ, অনেকেই আমার সাথে আছো, তোমরা শেয়ার করে দাও যাতে ক্লাসটা সবাই আসলে উপভোগ করতে পারে। তো দেখো, আরেকটি ভাবে আমরা দেখাতে পারি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি একটা গ্লাসের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু তরল। আমরা এতক্ষণ যে মাধ্যমের কথা বলছিলাম সেটা হলো কি গ্যাসীয় মাধ্যমে, আর এটা দেখাচ্ছি এটা হচ্ছে কি তরল মাধ্যম। এই তরল মাধ্যমের মধ্যে যদি আমি এক ফোঁটা যদি যে কোনো একটি তরল ঘন, যে ঘনটা যদি দিই, দেখবে কি প্রথমে ছড়িয়ে পড়বে। আমি দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, তো সেটা প্রক্রিয়াটি চলছে, তোমরা একটু পরে দেখবে। তো শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা সেইটা বললাম কি যে তরল মাধ্যম আমরা আরেকটুভাবে দেখার চেষ্টা করি, যেটা হচ্ছে আমাদের এই যে একটি আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে আমি যখন একটি তরল মাধ্যমে কোনো একটি রং জাতীয় কোনো পদার্থ দিলাম, তখন কি হলো, প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে একটু জায়গা, অর্থাৎ ঘন যে মাধ্যমটা আছে সেই ঘন মাধ্যমে কিন্তু রয়ে গিয়েছে। ঠিক আছে? সেখান থেকে কিছুক্ষণ পরে যদি তুমি রেখে দাও, তখন দেখতে পাবে কি আস্তে আস্তে পর্যায়ক্রমে এভাবে ছড়িয়ে পড়বে। তো এই ছড়িয়ে পড়াটাই হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। তো ব্যাপনকারী পদার্থের অণু এবং পরমাণুগুলো যে গতিশক্তির প্রভাবে যে সৃষ্ট চাপ হয়, সেই চাপটাকে আমরা কি বলতে পারি? ব্যাপন চাপ। ঠিক আছে? তো সেই ব্যাপন চাপ, এবং এই ব্যাপন চাপের আবার কি ঘাটতিও হয়। দেখা যায় কি একই বায়ুমণ্ডলীয় চাপে কোনো একটি দ্রবণ অথবা দ্রাবকের যে দুইটা যে ব্যাপন চাপের পার্থক্যটা রয়েছে, সেটাই হচ্ছে কি ব্যাপন চাপ কি ঘাটতি। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এগুলো আগে থেকেই তোমরা জানো, যেহেতু এগুলো পড়ানো হয়েছিল। তারপর আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এবং দেখো যে এই যে আমরা উদ্ভিদ কিভাবে সে পানি গ্রহণ করে, খনিজ লবণ গ্রহণ করে, সেটাও তো আমরা জানি যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। কারণ উদ্ভিদ যখন পানি গ্রহণ করে এবং খনিজ লবণ গ্রহণ করে, তার সেই পানিটা কি হচ্ছে, আস্তে আস্তে তার পাতায় চলে যাচ্ছে। কেন? সেখানে তার পাতায় যে যাচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে, এবং সেখানে আবার কি হচ্ছে, যে আমাদের বাতাসের যে আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করি, তাই না? সেই কার্বন ডাই অক্সাইডটা সে কি করবে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পাতায় সংগ্রহ করে, সেখানে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করবে, এবং সেই গ্লুকোজ জাতীয় খাদ্যটা তৈরি করে সেই উদ্ভিদ নিজের যে আবার শক্তি উৎপাদন করে। এবং সাথে সাথে কি হয়, আমরা যে খাদ্যটাকে, আমরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না। ঠিক আছে? সে আমরা কাদের উপর নির্ভরশীল? আমরা হচ্ছি যে উদ্ভিদ, এবং যে খাদ্যটা তৈরি করে সেই খাদ্যর পরে আমরা সেখান থেকে আবার শক্তি গ্রহণ করে থাকি। তো এটাও কিন্তু আসলে এখানে ব্যাপনের ভূমিকা রয়েছে। অর্থাৎ দেখো, কার্বন ডাই অক্সাইড কিন্তু বায়ুমণ্ডলেও থাকে, কিন্তু আমরাও দেই, আর কিন্তু উদ্ভিদের কাছে কিন্তু কম থাকে। এই যে বেশি যে বায়ুমণ্ডলে থাকে, সেই যে ঘনত্ব বেশি থেকে সে কি করছে, উদ্ভিদ সে নিজের দিকে গ্রহণ করছে। এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। তো আমরা নিশ্চয়ই যে ব্যাপন প্রক্রিয়াটা দেখেছি, এবং দেখো পরীক্ষার মাধ্যমে সেটাও দেখলাম। এবং এখন খেয়াল করি আমরা এটার ব্যাপনের গুরুত্বটা আসলে আমাদের কি।
আচ্ছা, ব্যাপনের গুরুত্ব হচ্ছে যে সে কি করবে, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের বিনিময়টা সেটা কিন্তু করে থাকে এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। মনে করো এই একটি উদ্ভিদ, ঠিক আছে, উদ্ভিদটার মনে করো এখানে একটি পাতা, এখানে পাতা এবং এখানে তার মূল রয়েছে। সে এখান থেকে কিন্তু অবিশ্রবণ প্রক্রিয়া সে পানিটা তার এখানে নিল এবং সে কি ব্যাপন প্রক্রিয়ায় সে এখান থেকে কি করবে, ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড নেবে। কার্বন ডাই অক্সাইডের সাথে যখন এই পানি বিক্রিয়া করে তখন সে কি উৎপাদন করবে, C6H12O6। এই যে শর্করা জাতীয় খাদ্যটা এটা কিন্তু এই ব্যাপন প্রক্রিয়ায় হয়ে থাকে এবং ব্যাপন প্রক্রিয়া না থাকলে কিন্তু আসলে এই খাদ্য সে তৈরি করতে পারতো না। এরপরে আবার দেখো যে এর যে শ্বসন প্রক্রিয়াটা হয়, শ্বসন প্রক্রিয়া আমাদের কি হয়, অক্সিজেন জারিত হয়। এই যে অক্সিজেন জারিত হয়ে যে প্রক্রিয়াটা সেটাও কিন্তু আসলে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। তারপরে দেখো যে আমাদের যে বডিতে যখন আমরা আমাদের এই রক্তে যে উপাদানগুলো থাকে সেখানে কি বেশি ঘনত্ব আমাদের অক্সিজেন আমরা গ্রহণ করে নিচ্ছি, তখন বেশি ঘনত্ব থেকে আস্তে আস্তে লসিকার মাধ্যমে আমাদের সমস্ত কোষে কিন্তু ছড়িয়ে পড়েছে। এই যে ছড়িয়ে পড়লো, এই ছড়িয়ে পড়াটাও কিন্তু আসলে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেও হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, তো আমরা যে এখন একটি খেয়াল করো যে আমি একটু আগে সেন্টের বোতলে যে তোমাদের চাপ দিয়ে দেখিয়েছি, এখন তোমরা বলতে পারবে যে আসলে যে আমি যখন চাপ দিলাম তখন কি আসলে মিশ্রণ হয়েছে আগে না ছড়িয়ে পড়েছে আগে? একটু কমেন্ট বক্সে আমাকে জানাও তো যে আসলে মিশ্রণ হলো না ছড়িয়ে পড়লো আগে। আমি একটু দেখে নিচ্ছি তোমাদের যে কে উত্তরটা আগে দিতে পারবে। দেখি তো কে উত্তরটা আগে দিতে পারো তোমরা। ঠিক আছে, আমি ইভা সে উত্তরা থেকে জয়েন করেছে, ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে দেখো আসলে তোমরা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু জয়েন করতেছো, অনেক ভালো লাগে। আমি যে প্রশ্নটা করেছি যে আসলে যখন বের হচ্ছিল, আমি যে সেন্টের শিশিটা তোমাকে দেখিয়েছিলাম সেই শিশিটা থেকে আগে ব্যাপন হয়েছে না নিঃসরণ হয়েছে, আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। প্লিজ তাড়াতাড়ি একটু কমেন্ট করো। হ্যাঁ, আমি উত্তরটা চাচ্ছিলাম। জাহাঙ্গীর আলম বলেছে নিঃসরণ, শাকিল বলেছে কোন ক্লাস, হ্যাঁ ক্লাস 8-এর নিঃসরণ। তুহিন বলেছে নিঃসরণ, হ্যাঁ এই তো উত্তর আসছে। সাবিয়া বলেছে ছড়িয়ে পড়লো, শাহরিয়ার বলল নিঃসরণ। হ্যাঁ তুহিন ইসলাম, ঠিক, ধন্যবাদ তোমাদের, অনেকেই সুন্দর অ্যান্সার দিয়েছো। তো আমি আবার বলি যে তোমরা খেয়াল করো যে যারা ছড়িয়ে পড়লো বলেছে এবং অনেকেই নিঃসরণ বলেছে, তোমরা খেয়াল করো আমি যখন এটা তোমরা খেয়াল করো দেখো আগে কি এখান থেকে বের হয়েছে না, তার কি নিঃসরণ হলো আগে, তারপরে কিন্তু ছড়িয়ে পড়েছে। তাহলে আমাদের বুঝতে হবে যে এখান থেকে আগে নিঃসরিত হয়েছে এবং তারপরে কিন্তু ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ সকলকে, তোমরা অনেকেই সুন্দর অ্যান্সার দিয়েছো। এবার দেখো তাহলে আমরা ব্যাপন সম্পর্কে কিন্তু জেনেছি। আর কোনো প্রশ্ন আছে কিনা ব্যাপন সম্পর্কে তোমাদের, তাহলে তোমরা কমেন্ট করো, তাহলে আমরা অবিশ্রবণে চলে যাব।
আচ্ছা, তাহলে দেখো অভিশ্রবণটা আমরা এখন দেখব। অভিশ্রবণটা দেখো, তোমরা খেয়াল করো, আমি আরেকটি উপাদান নিয়ে আসছি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সবাই, এটা তো সবাই চিনো তাই না, কিশমিশ। কিছুদিন পরেই তো আমাদের কোরবানি, আর ঈদ তো কিছুদিন আগে চলে গেল। নিশ্চয়ই তোমার বাসায় ফিরনি, তারপরে সেমাই রান্না হয়, তার ভিতরে কিন্তু এটা দেয়া হয় কিশমিশ। তোমরা দেখেছো সবাই, একদম কি চুপসে গেছে তাই না। কি হয়েছে, তার ভিতরে যে যে তরল পদার্থটা সেটি কিন্তু শুকিয়ে একদম হয়েছে। এখন খেয়াল করো, এই এই কিশমিশটা যদি আমি কি করি, কিছুক্ষণ যদি একটি পানির ভিতরে চুবিয়ে রাখি, তখন কি হবে, মনে করো আমি তোমাদের দেখাচ্ছি। মনে করো এই আমার পানিটা আছে, এখানে আমি চুবিয়ে রেখে দিই কিছুক্ষণ। এখন তোমাদের দেখানোর জন্য আমি কিছু আগে রেখেছি। খেয়াল করো, দেখো এই হলো কি আমার যে কিছুক্ষণ আগে রেখে দেওয়া কিশমিশটা একদম ফুলে টসটসে হয়ে গেছে, আর এটা একদম কি শুষ্ক। আসলে এখানে কি হয়েছে দেখতে পাচ্ছ, সে দ্রাবকটাকে শোষণ করে কিন্তু একদম টসটসে হয়ে রয়েছে। এখন দেখো আমরা যে এখানে দেখতে পেলাম, আমরা দেখতে পেয়েছি না যে উপকরণটা কিভাবে রয়েছে। তো এখন খেয়াল করো, আচ্ছা, তো এরপরে দেখো আমরা দেখেছি কি যে উপকরণটা দেখেছি, তার আগে আমরা একটু খেয়াল করি যে অভিশ্রবণ বোঝার আগে আমাদের কি বুঝতে হবে, যে একটি পর্দা থাকে। অভিশ্রবণের যে প্রক্রিয়াটি আমরা দেখলাম এইমাত্র, সেটা হচ্ছে কি যে একটি পর্দা ভেদ করে দ্রাবক পদার্থটা কিন্তু ভিতরে প্রবেশ করেছে। তো অভিশ্রবণের যে সেই পর্দাটা হচ্ছে 3 ধরনের থাকে। একটা হচ্ছে কি ভেদ্য পর্দা, একটা হচ্ছে অভেদ্য পর্দা, আর একটা হচ্ছে কি অর্ধবেদ্য বা বৈষম্যবেদ্য পর্দা। ঠিক আছে। আচ্ছা, ভেদ্য পর্দা হচ্ছে কি যে এই পর্দাটি এমন একটি পর্দা যেই পর্দার ভিতর থেকে আমাদের দ্রাব এবং দ্রাবক দুইটা পদার্থই যেতে পারবে। যে অর্থাৎ বা মনে করো যে প্রয়োজনীয় যত যেটা প্রয়োজন, যেমন মনে করো কোষ প্রাচীর, কোষের সে কি করবে, তার প্রয়োজনীয় খনিজ লবণ এবং পানি যেটা প্রয়োজন, অথবা এক কোষ থেকে আরেক কোষে আমরা জানি যে একটা উদ্ভিদ হোক প্রাণী হোক কি হয়, তার একটা সেল তৈরি হয়, অসংখ্য কোষ থেকে একটি দেহের গঠন হয় তাই না। তো উদ্ভিদের ক্ষেত্রে সেই কোষ প্রাচীর, প্রাণীতে তো আমরা জানি কোষ প্রাচীর নেই। তো এই কোষ প্রাচীরের কি হয় যে একটা কোষ থেকে আরেকটা কোষে যে ট্রান্সফার করে বিভিন্ন ধরনের যে অর্গানের যে প্রয়োজনীয় খনিজ লবণ থাকতে পারে, তারপরে পানি থাকতে পারে, অথবা তার অন্যান্য যে পদার্থগুলো আছে বিনিময় করার জন্য, সেটা কি হয় যে ভেদ্য পর্দা ভিতর থেকে যেতে পারে। তাহলে আমরা কোষ প্রাচীরটা এটার একটি এক্সাম্পল ধরতে পারি, কোষ প্রাচীর। ঠিক আছে। এরপরে দেখো ভেদ্যর আগে অ বসানো তাই না। তাহলে অ বলতেই আমরা বুঝি কি না, তার মানে কি এটার ভিতর, এটা একটি অভেদ্য পর্দা, এটার ভিতর থেকে কিছু যাবে না। যেমন মনে করো এটা হচ্ছে কি পলিথিন। তুমি যদি পলিথিনের ভিতরে বা কোনো যদি একটা দ্রবণের ভিতরে, সেটা যদি একই দ্রবণই থাকুক না কেন, তুমি যদি মাঝখানে একটি পলিথিন দিয়ে দুই পাশে দাও, তাহলে কি হবে, এক পাশ থেকে আরেক পাশে কোনো পদার্থের আসা যাওয়া করবে না। অর্থাৎ তাহলে কি, যেই পর্দার ভিতর থেকে দ্রব্য অথবা দ্রাবক কোনো পদার্থই চলাচল করতে পারবে না, সেটা হচ্ছে কি অবৈধ পর্দা। অর্থাৎ এটা হচ্ছে পলিথিন, তারপরে ডিমের যে আমাদের ভিতরের যে আবরণটা সেটা বলতে পারি, মাছের যে পটকা সেটাকে বলতে পারি, আর এই ধরনের উদাহরণ তোমাদের বইতে দেয়া আছে। আচ্ছা, এরপরে দেখো পরেরটা আছে কি অর্ধবেদ্য পর্দা। এই যে অর্ধবেদ্য পর্দা বা বৈষম্যবেদ্য পর্দা, এই পর্দাটা হচ্ছে কি যে পর্দার ভিতর থেকে কি হবে, দ্রাবক পদার্থটা চলাচল করতে পারবে, সেই পর্দাটাকে বলা হয় কি বৈষম্যবেদ্য পর্দা। তো এই যে আমাদের অভিশ্রবণ প্রক্রিয়ায়
এই যে আমরা কিসমিস দেখতে পেয়েছি, এটার পাশে একটি কি আছে, বৈষম্যবেদ্য পর্দা আছে। যেই বৈষম্যবেদ্য পর্দা দিয়ে কি হয়, দ্রাবক পদার্থ ভিতরে প্রবেশ করে, কিন্তু আমাদের যে গ্লুকোজ যে আছে কিসমিসের ভিতরে, সেই গ্লুকোজ কিন্তু আমাদের এখানে বাহিরে বেরিয়ে আসতে পারে না। তাহলে আমরা এখানে কি বুঝতেছি যে অভিস্রবণ প্রক্রিয়ায় কি হবে, বেশি ঘনত্ব আসবে না কম ঘনত্ব, কোনটা আসছে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বর দিকে আসছে, তাই না? তো আমরা কিন্তু ব্যাপনের ক্ষেত্রে কি পড়েছিলাম, খেয়াল আছে তোমাদের? বক মানে, আমি মনে রাখি আমার স্টুডেন্টরাও কিন্তু সেভাবেই শিখায়, বক মানে কি, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে ব্যাপন। আর অভিস্রবণ কিন্তু তার উল্টোটা কি, যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বর দিকে যাবে। তো তোমরা দেখো যে এই এটা তোমাদের কোনো কনফিউশন আছে কিনা। এবং দেখো শিক্ষার্থী, যদি তোমার এই বৈষম্যভেদ্য পর্দার একটি উদাহরণ তোমরা আমাকে কমেন্ট করে জানাও দেখি, যে কি বৈষম্যভেদ্য পর্দা কাদের আছে এবং কে। আমি একটু দেখি কে কমেন্ট আগে দিতে পারো। একটি বৈষম্যভেদ্য পর্দার উদাহরণ তোমরা দিবে, আমি সেটা লিখব। তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করো দেখি কে আগে দিতে পারো। অবশ্য তোমাদের কমেন্ট একটু দেরিতে আসে ওখান থেকে। তাড়াতাড়ি করো তোমরা। একজনে কে, আমি তো দেখতে পাচ্ছি কোষ পর্দা, আদিব হাসান লিখেছে কোষ পর্দা, স্কাইলাইট স্কাই কোষ পর্দা। তারপর পূর্ণিমা শর্মা লিখেছে ডিমের খোসা। দেখি তোমরা আরো লেখো কয়েকজনও দেখি। আমি আরেকটু কমেন্ট আশা করছিলাম, দেখি তোমরা আর কে কে দিতে পারো। শিরিন তালুকদার লিখেছে কাঁচ। কোষ পর্দা। হ্যাঁ অনেকেই লিখেছো। আচ্ছা আমি কোষ পর্দাটা লিখে নেই, যে তোমরা অনেকেই কোষ পর্দা লিখেছো। আচ্ছা ডিমের খোসা লিখেছো অনেকে। ডিমের খোসা কি হবে লিখেছো তোমরা, তা কোষ পর্দার দেখি। ঠিক আছে। আচ্ছা তো কোষ পর্দা থেকে অর্ধবিদ্যুৎ যে পর্দাটা এখন তোমরা বুঝতে পেরেছো আশা। আমি আরেকটু বিস্তারিত তোমাদেরকে একটু শেয়ার করি। আচ্ছা তোমরা খেয়াল করো, আমরা যদি এখানে একটি বৈষম্যভেদ্য পর্দা দিলাম, এটা হচ্ছে কি বৈষম্য ভেদ্য পর্দা, ঠিক আছে। আচ্ছা এ হচ্ছে একটি দ্রবণ, আর এখানে বি একটি দ্রবণ। এ একটি দ্রবণ আর বি একটি হলো দ্রবণ, দুটি দ্রবণ, ঠিক আছে। তো দ্রবণ, এই যে দ্রবণটা, এটা হচ্ছে এই দ্রবণের ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি। খেয়াল করো সবাই, যদিও তোমরা জানো তারপর একটু জাস্ট আমার সাথে শেয়ার করো। তারপরে দেখো এই যে এটার ঘনত্ব কিন্তু কম,
আচ্ছা, যদি ঘনত্ব, এই দ্রবণের ঘনত্ব বেশি হয় তার মানে কি হবে? দ্রব্য বেশি, তার থাকবে কি দ্রাবক কম। আচ্ছা খেয়াল করো, ঘনত্ব বেশি হলে দ্রব্য বেশি কেন হবে? যেমন মনে করো তুমি এখন একটি দুধের দ্রবণ তৈরি করবে, তখন তুমি যদি এখানে দুধের ভিতরে পানি দাও তখন কি হবে? পাতলা হবে না ঘন হবে? তাহলে নিশ্চয়ই সে তার দ্রবণটা আরো হালকা হয়ে যাবে। তাহলে যে এই পানিটা কিন্তু দ্রাবক, তাহলে যখন আমি দ্রাবকটা বেশি দেব তখন কি হবে? দ্রব্য কম থাকবে, দ্রাবক বেশি থাকবে। যখন দ্রাবক বেশি থাকবে তখন আমাদের কি ঘনত্ব কম, অর্থাৎ পাতলা হয়ে যাবে দ্রবণটা। ঠিক আছে, এখানে দ্রাবক বেশি, এখানে হবে দ্রাবক কম। আর দ্রব্য, যেহেতু দ্রবণে যদি আমি দ্রব্য বেশি দেই তখনও কিন্তু কি থাকবে? দ্রব্য এখানে কম। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি কম। একটু খেয়াল করো, তুমি যদি এই বিষয়টা বুঝতে পারো তাহলে অবিশ্রবণ যে প্রক্রিয়াটা, আমার মনে হয় এটা আর কখনো ভোলা যায় না। খেয়াল করো, এই যে দ্রবণের আমরা দুটি দ্রবণ নিয়েছি, একটি হচ্ছে বেশি ঘনত্বের দ্রবণ, একটি হচ্ছে কম ঘনত্বের দ্রবণ। বেশি ঘনত্বের দ্রবণ বলতে এটাই বোঝাবে যার দ্রব্য বেশি থাকবে আর দ্রাবক পদার্থ কম থাকবে। দ্রাবক পদার্থ আমরা সাধারণত সার্বজনীন দ্রাবক কাকে জানি? পানি। ঠিক আছে, দ্রাবক বলতে আমরা এখানে মনে করো এটা পানি। ঠিক আছে, তো দ্রাবকটা কম থাকলেই কিন্তু দ্রবণের ঘনত্ব বেশি আর দ্রব্য বেশি। আর দ্রবণের যখন ঘনত্ব কম হবে তখন কি হবে? তার দ্রাবক পদার্থটা কিন্তু বেশি হয়ে যাবে। আচ্ছা, এখন যদি মনে করো তুমি এটা কিছুই জানো না, আমি অবিশ্রবণ সম্পর্কে কিছুই জানি না, তোমাকে যদি বলা হয় যে কি একটি বেশি ঘনত্বের দ্রবণ, একটি কম ঘনত্বের দ্রবণ আছে, এখন এই কোন প্রক্রিয়ায় ব্যাপন হবে, কোন দিকে ব্যাপন সম্পর্কে তুমি নিশ্চয়ই জেনেছো কি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। তাহলে আমরা কি বলবো? যে দ্রবণটা যেখানে বেশি ঘনত্ব আছে সেখান থেকে কম ঘনত্বের দিকে যাবে। তাহলে অর্থাৎ কি হবে? আমার ব্যাপনটা হবে কিন্তু এই দিকে। ঠিক আছে, কোন দিকে যাবে? বেশি ঘনত্বের দ্রবণ থেকে যাবে আমার কম ঘনত্বের দ্রবণে। ঠিক আছে, এরপরে দেখো, যদি আমার দ্রব্য সেরকম হয় তখন কি হবে? ব্যাপনটা হবে কোন দিকে? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, অর্থাৎ এ থেকে বি এর দিকে আমার ব্যাপন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এবার আসো, এখানে কি দেওয়া আছে? আমার দ্রাবক পদার্থ কম, এখানে আছে দ্রাবক পদার্থ বেশি। তো খেয়াল করো, যদি তাহলে আমার এই যে ব্যাপন প্রক্রিয়াটা এখানে কোন দিকে হবে বলো দেখি? তোমাদের কাছ থেকে আমি চাই যে যেহেতু আমার এখানে দুইটা ব্যাপন প্রক্রিয়া, আমি বলেছি যে ব্যাপন প্রক্রিয়া কোন দিকে হয়? বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে। তাহলে দ্রবণ আমার এদিকে গেল এ থেকে বি এর দিকে, দ্রব্য আমার এ থেকে বি এর দিকে হলো। তাহলে তোমার এই যে দ্রাবক পদার্থটা এটা কোন দিকে আমাদের ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হবে? তোমাদের কাছ থেকে আমি আশা করছি কমেন্টটা। দেখি কে উত্তর দিতে পারো। থ্যাংক ইউ, তোমরা অনেকেই সুন্দর উত্তর দিয়েছো। গালিব দিয়েছে বি থেকে এদিকে যাবে, শিরিন দিয়েছে বি থেকে এদিকে যাবে। হ্যাঁ, ধন্যবাদ তোমাদের, তোমরা আসলে এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। হ্যাঁ, ঠিক আছে, তোমরা সুন্দর উত্তর দিয়েছো। তাহলে আমরা কি এখানে দেখলাম যে আমাদের কি হলো? দ্রাবক কোন দিকে যাবে? বি থেকে এর দিকে যাবে। আচ্ছা, তাহলে এ হলো আমাদের কি ব্যাপন প্রক্রিয়া, তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম। আচ্ছা, অবিশ্রবণও কিন্তু এক ধরনের ব্যাপন প্রক্রিয়া। ঠিক আছে, এখন দেখো তাহলে একটু প্যাচ লেগে গেল না? যে আমরা জানি যে ব্যাপন হয় কি কোন দিক থেকে কোন দিকে? বেশি থেকে কমের দিকে যায়, তাই না? আমরা জানি এটা, কিন্তু এখানে আবার উল্টোটা দেখতে পাচ্ছি কি যে কোন দিকে যাচ্ছে আমাদের?
যে ঘনত্ব যেখানে কম থাকে, আমরা দেখেছি না যে অবিশ্রবণ প্রক্রিয়াটা কিভাবে হয়, যে কম যে ঘনত্ব থাকে সেখান থেকে বেশি ঘনত্বের দিকে যায়। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে অবিশ্রবণও একটি ব্যাপন প্রক্রিয়া। ঠিক আছে, অবিশ্রবণ হচ্ছে সেই এক ধরনের বিশেষ ব্যাপন প্রক্রিয়া, যে ব্যাপন প্রক্রিয়ায় আমাদের কি হবে, দ্রাবকের ব্যাপন ঘটে। ঠিক আছে, তাহলে দ্রাবকের ব্যাপন ঘটে। তাহলে আমরা কি এটাকে অবিশ্রবণ বলতে পারি? নো, এটা হচ্ছে অবিশ্রবণ প্রক্রিয়া নয়। এটাকেও আমরা অবিশ্রবণ প্রক্রিয়া বলবো না, কারণ এখানে কি দ্রবণে কি হচ্ছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়েছে, আবার এখানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, অর্থাৎ এটা আমার কিন্তু অবিশ্রবণ প্রক্রিয়া নয়। আমরা অবিশ্রবণ বলবো একে, অর্থাৎ দেখো সে কি হচ্ছে, আমার কোন দিক থেকে কোন দিকে গেল, খেয়াল আছে তোমাদের? তো এখানে আমরা অবিশ্রবণ প্রক্রিয়া কাকে বলে বলবো? অবিশ্রবণ হলো সেই এক ধরনের বিশেষ ব্যাপন প্রক্রিয়া যেখানে হবে কি, যে দ্রাবকের বেশি জায়গা থেকে কমের দিকে যাবে। অর্থাৎ সেখানে দেখো, যেখানে আমাদের দ্রাবক বেশি সেখানে আমাদের দ্রবণের ঘনত্ব ছিল কি কম, আমরা মাঝখান থেকে দ্রবকে বাদ দিয়ে দিলাম। তোমরা দুইটা জিনিস চিন্তা করো, দেখো আমরা এখানে যে দ্রাবক বেশি, তার মানে কি আমাদের দ্রবণের ঘনত্ব কম, তাই না? দ্রাবক বেশি, দ্রাবক তো পানির পরিমাণ বেশি, তার মানে কি এখানে দ্রবণের ঘনত্ব কম। আবার দেখো এখানে দ্রাবকের যেখানে কম সেখানে কিন্তু আবার আমাদের কি দ্রবণের ঘনত্ব বেশি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি অবিশ্রবণ হচ্ছে একটি বৈষম্যবদ্ধ পর্দা তো অবশ্যই থাকবে, সেই ধরনের ব্যাপন প্রক্রিয়া যেখানে দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে যাবে। দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, সেটাই হচ্ছে অবিশ্রবণ প্রক্রিয়া। আশা করি তোমাদের আর কোনো সমস্যা এখানে থাকার কথা না। তারপরে যদি তোমরা কেউ আর কোনো এখানে প্রশ্ন থাকে অবিশ্রবণ সম্পর্কে, তাহলে তোমাদেরকে আমি আরেকটু সময় দিচ্ছি, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, তাহলে আমরা এটার অ্যান্সার শেষ করব। হ্যাঁ, পলি সাহা সবাই উত্তর দিয়েছিল বি থেকে এতে। এখানে সুন্দর তোমরা শাহরি আরও উত্তর দিয়েছে। তো দেখো অবিশ্রবণ ব্যাপন এইটুকু যতটুকু আমরা এখানে পাঠ আলোচনা করেছি, এই সংক্রান্ত তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমাদের সংজ্ঞাটা তোমাদের আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। কি হলো, যে আমার বৈষম্যবদ্ধ পর্দা তো অবশ্যই থাকবে। অবিশ্রবণ হচ্ছে সেই এক ধরনের বিশেষ ব্যাপন প্রক্রিয়া যেখানে দ্রাবক কি হবে, দ্রবণের কম ঘনত্বের এরিয়া থেকে বেশি ঘনত্বের এরিয়ায় প্রবেশ করবে। যেমন আমরা দেখেছিলাম কি কিসমিসের, যে আমরা পানির ভিতরে যখন দিয়েছিলাম, পানির ভিতরে দেওয়ার সময় প্রথম কি সে চুপসানো কিসমিসটা ছিল, সে কিসমিসটার ভিতরে যে শর্করা জাতীয় পদার্থটা রয়েছে সেটা কিন্তু আমাদের বৈষম্যভেদ পর্দা ভেদ করে বাহিরে আসতে পারেনি, অথচ পানি সে গ্রহণ করে, সে গ্লুকোজটার ভিতরে সে পানিটা প্রবেশ করেছে, যাতে পানি তো দ্রাবক, সেই দ্রাবকটা কিন্তু ভিতরে প্রবেশ করার ফলে কি হয়েছে, কিসমিসটা একদম ফুলে গেল। তাহলে কি হলো, যে দ্রাবক পদার্থ কম ঘনত্বের এরিয়া থেকে বেশি ঘনত্বের দিকে গেল, আর ব্যাপনের ক্ষেত্রে কি হয়েছিল, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে সে কি হচ্ছে, ছড়িয়ে পড়েছিল। তো এটাও এক ধরনের ব্যাপন, এটা কিন্তু আসলে তরল মাধ্যমেই হয়ে থাকে। এই অবিশ্রবণের ব্যাপন প্রক্রিয়াটায় আমরা এখন তো সুন্দর মতো নিশ্চয়ই শিখেছি। এখন খেয়াল করো আমাদের অবিশ্রবণের গুরুত্বটা আসলে কি। আচ্ছা, অবিশ্রবণের গুরুত্ব উদ্ভিদ প্রাণী উভয় ক্ষেত্রেই কিন্তু আছে। ঠিক আছে, তো উদ্ভিদ এবং প্রাণীর অবিশ্রবণ প্রক্রিয়ার যে গুরুত্বটা যাওয়ার আগে আমরা যে দেখব, যে তরল মাধ্যমে একটু চিত্রের মাধ্যমে দেখো তো তোমরা, যে কিভাবে সে ছড়িয়ে পড়েছিল, আমরা সেইটা একটু দেখব। দেখো এখানে আবার একটি আমরা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটা কি আছে তুমি খেয়াল করো,
যে আমরা এখানে যে দুইটা কালার দেয়া আছে তাই না, একটা কি একদম বেগুনি কালার আর একটা হচ্ছে নীল কালার। তো ওয়াটার মলিকুলসকে দেখানো হয়েছে কি নীল কালার দিয়ে, আর বেগুনি কালারটাকে দেখানো হয়েছে কি সুগার দিয়ে, তাই না? তোমরা দুই পাশে খেয়াল করে দেখো যে মাঝখানে একটি যে বৈষম্যভেদ্য পর্দা দেওয়া আছে, এবং সেখানে দেখো যে আমাদের চিনি সুগারের যে মলিকুলগুলো আছে সেটা কিন্তু আমাদের বাম সাইডে যেটা সেখানে কিন্তু বেশি দেয়া আছে, তাই না? তার মানে কি এটা একটি ঘন দ্রবণ। আর ডান পাশে দেখো সেখানে কিন্তু যে ওয়াটার মলিকুলস মানে অর্থাৎ দ্রাবক বেশি এবং চিনির পরিমাণটা কিন্তু কম দেয়া আছে। তো সেখান থেকে দেখো আমরা ওখানে দেখানো হয়েছে যে তীর চিহ্নের মাধ্যমে সে কোথায় প্রবেশ করছে, যে বৈষম্যভেদ্য পর্দাটাকে সে ভেদ করে সে কিন্তু বাম দিকে প্রবেশ করছে, অর্থাৎ দ্রাবক পদার্থটা। অর্থাৎ তোমরা দেখো যে আকাশি কালারের যেটা পরবর্তী পাশের চিত্রটায় আবার দেয়া আছে সেখানে কিন্তু দ্রাবক পদার্থটাকে দেখানো হয়েছে যে সে কিন্তু আসলে সেই কম ঘনত্বের এরিয়া থেকে বেশি ঘনত্বের দিকে সে প্রবেশ করেছে। তো আশা করি আর কোনো সমস্যা তোমাদের এখানে থাকার কথা নয়। তারপরও তোমরা আমি যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। আর এখন আমরা তাহলে গুরুত্বে চলে যাব, অভিস্রবণের গুরুত্বে চলে যাব। তো গুরুত্বটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রেই গুরুত্ব রয়েছে অভিস্রবণ প্রক্রিয়ার। তো অভিস্রবণ প্রক্রিয়ায় দেখো তুমি যদি তোমার বাসায় খেয়াল করবে, তুমি একটি গাছে যদি পানি হঠাৎ তুমি গাছটা নতুন কয়েকদিন হয়েছে আর কি লাগানো, কিন্তু ওই গাছটায় তুমি পানি দাওনি, তবে সে কি হবে দেখবে নেতিয়ে পড়েছে। তুমি যদি পানি দাও তারপরে সে কি করবে, সে পানি দেওয়ার পরে সে কিন্তু আসলে একটা অভিস্রবণ প্রক্রিয়া সে পানিটা গ্রহণ করে সে কিন্তু সতেজ হয়ে যাবে। তার মানে কি যে কোষের রস স্ফীতি সেটা কিন্তু আসলে এই উদ্ভিদ এই অভিস্রবণ প্রক্রিয়ায় তার নিয়ে থাকে, কারণ সে অভিস্রবণ প্রক্রিয়ায় পানিটা নেওয়ার কারণেই কিন্তু তার সতেজতা ফিরে এসেছে। এবং তাছাড়াও আমাদের যে ফুলের পাপড়ি সেটা উন্মুক্ত করা এবং বন্ধ করা এটার ক্ষেত্রেও কিন্তু আসলে অভিস্রবণ প্রক্রিয়া কাজ করে থাকে। এবং তারপরে তোমরা খেয়াল করবে যে আমাদের যে প্রাণীর দেহ কিন্তু আসলে অভিস্রবণ প্রক্রিয়া সম্পন্ন হয়, যে আমাদের সেখানেও কিন্তু আসলে প্রয়োজন হয়। তারপরে এই যে পরিবেশ ভারসাম্যর জন্য আমরা যদি দেখি অভিস্রবণ প্রক্রিয়া না হয় তাহলে কি উদ্ভিদ তার নিজের খাদ্যটা নিজে তৈরি করতেও পারবে না অনেক, কারণ পানিটা সে নিয়ে যাচ্ছে এবং এই পানিটা নেয়ার পরে সে কি হচ্ছে সে কিন্তু আবার সে খাদ্য তৈরিও করতেছে। তো এখানে যদি উদ্ভিদ না থাকে তাহলে কি প্রাণী আমরা কিন্তু সম্পূর্ণ তাদের উপরেই নির্ভরশীল, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল রয়েছি। তো শিক্ষার্থীরা তাহলে আমরা এখন অভিস্রবণ এবং ব্যাপন যে গুরুত্ব দুটোটাই আমরা কিন্তু বুঝতে পেরেছি ইনশাল্লাহ। তো তোমরা যদি আমাকে ব্যাপন যেহেতু আগে পড়িয়েছি, তোমরা ব্যাপনের একটি গুরুত্ব আমাকে একটু কমেন্টে জাস্ট জানাও তো, যে আসলে সে ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে, মানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সে ব্যাপন প্রক্রিয়ায় কি করে থাকে সেটা একটু আমাকে একটু কমেন্টসে তোমরা জানাও। ব্যাপন প্রক্রিয়ায় যে তার গুরুত্বটা রয়েছে সেই গুরুত্বটা একটু আমি তোমাদের কাছ থেকে আশা করছি, আমি আশা করি তোমরা পারবে সবাই। আচ্ছা, অনেকে নেট প্রবলেমের কথা লিখলে, আসলে কি নেট প্রবলেম আমি তো বুঝতে পারতেছি না। নিশাত রহমান বলেছেন নো কোশ্চেন ম্যাম, তারপরে নো প্রবলেম লিখেছে, আলম লিখেছে নো প্রবলেম ম্যাম, ধন্যবাদ। আচ্ছা তাহলে দেখো তো ব্যাপনের তোমরা একটি আমাকে ব্যাপনের একটি গুরুত্ব বলো তো, কি আসলে ব্যাপন প্রক্রিয়া সে কি উদ্ভিদ কি করে আসলে সেইটা তোমরা একটু আমাকে একটু কমেন্টে জানাও। অসংখ্য উত্তর দিয়েছে, ধন্যবাদ। তোমরা অণুর কি পরিবর্তন থাকে, চাপ নাকি তাপমাত্রা, দেখি তো চাপের, হ্যাঁ উত্তর তোমরাই দিয়ে দিয়েছো। আচ্ছা, পাতার মাধ্যমে পানি বাষ্পাকার বের করে, হ্যাঁ এক্সিলেন্ট, সুন্দর একটি উত্তর দিয়েছে। অর্থাৎ দেখো এখানে কিন্তু পলি সাহা সে সুন্দর একটি উত্তর দিয়েছে, কারণ আমরা যে দেখি উদ্ভিদ কি শুধু পানি গ্রহণ করেই যাবে, তাহলে কি হবে, তাহলে তার দিয়ে একদম ফুলে টসটসে হয়ে যাবে কিসমিসের মতো।
আসলে কি সে কিন্তু কি হয় বাষ্পাকারে কিন্তু তার অতিরিক্ত পানিটা কিন্তু আসলে বের করেও দেওয়া। সুন্দর একটি কমেন্টস করেছো, ধন্যবাদ তোমাকে। এটি সুন্দর একটি দিয়েছে। আরও একটু তোমরা দু একজনে বলো পানি বাষ্পাকারে বের করে দেয়। আর একটু আশা করছি তোমরা একটু রেসপন্স করো যাতে আমি আরও দুই একটি কমেন্ট পাই। আসলে এখানে আসতে মনে হয় একটু দেরি হয়, নেট প্রবলেম হতে পারে। জাহাঙ্গীর আলম বলেছে বুঝি নাই ম্যাম, তুমি একটু স্পেসিফিক বলো যে আমাকে কোনখান থেকে তুমি বুঝতে পারোনি, আমি তোমাকে আবার বুঝিয়ে দেব। এখানে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ। ইয়েস, হ্যাঁ তুমি সুন্দর লিখেছো পাপিয়া সুলতানা, হ্যাঁ ওর কমেন্টও সুন্দর হয়েছে। জাহাঙ্গীর আলম তুমি একটু কমেন্টে জানাও আমাকে আসলে তুমি কোনখান থেকে বুঝতে পারোনি। আমি একটু তোমার কাছ থেকে কমেন্ট আশা করছি, তাহলে আমি চেষ্টা করব আবার তোমাকে রিপ্লাই দেওয়ার। দেখো জাহাঙ্গীর আলম, আমি ফোনে অবশ্য দেখতে পাচ্ছি না, সেজন্য একটু ল্যাপটপে দেখার চেষ্টা করছি তোমার আসলে কোনখানে সমস্যা। আবির মাহমুদ বলেছে পাতার মাধ্যমে পানি বাষ্পাকার বের করে দেয়। হ্যাঁ ধন্যবাদ, ঠিক আছে, পানি বাষ্পাকারে বের করে দেয়। হাবিবা বলেছেন উদ্ভিদের পাতার মাধ্যমে পানি বাষ্পাকারে বের করে দেয়। সাবিয়া খাতুন বলেছে হ্যাঁ সবাই সুন্দর উত্তর দিয়েছ, কিন্তু আমি একটু জাহাঙ্গীর আলম একটু বুঝি নাই ম্যাম বলেছে, ওর কাছ থেকে একটু আশা করছিলাম যে আসলে কোনখান থেকে বুঝতে পারিনি। তুমি একটু কমেন্ট করো। আহসান হাবিব বলেছে ব্যাপনের মাধ্যমে জীবকোষের শ্বসনের সময় গ্লুকোজের জারণ ঘটে। ইয়েস, সুন্দর প্রশ্নের অ্যান্সার করেছো, সুন্দর। তারপর রোনালিসা বলেছে উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাই অক্সাইড কি করে এবং অক্সিজেন বাতাসের, ঠিক আছে তোমার কমেন্টটা সুন্দর হয়েছে, বাতাসে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন ত্যাগ করে ব্যাপনের মাধ্যমে। হ্যাঁ ধন্যবাদ তোমাকেও। তো আচ্ছা, আশা করি সবাই সুন্দর মতো তাহলে বুঝতে পেরেছো, এবং ওর কমেন্ট তো আমি আর পাচ্ছি না। তো আসলে তোমরা সুন্দর রেসপন্স করেছো, ধন্যবাদ সবাইকে। আমার সাথে ক্লাস, আসলে ক্লাসে যদি স্টুডেন্ট পারফরমেন্সের সাথে যদি থাকে তাহলে কিন্তু আসলে ক্লাসটা ভালো লাগে, যেহেতু এখন আমরাও কিন্তু স্টুডেন্ট ছাড়া ক্লাস নেই বলা যায়, কারণ ভার্চুয়ালি তোমরাই আমাদের স্টুডেন্ট, এবং অনেক সুন্দরভাবে যদি তোমরা আমাদের সাথে ইন্টারাক্ট করো তাহলে ক্লাসটাও ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামী ক্লাস আমার এটা আজকে পর্ব 1, আমরা আবার কোনো ক্লাস নিয়ে হয়তো ইনশাল্লাহ আসবো। তো ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।